আজানও দিতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম আবারও তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসলাম। তোমরা দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো এবং অবশ্যই ক্লাসে জয়েন করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবে, কারণ অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছায় না। ঠিক আছে, লাবণ্য সবাইকে এভরিওয়ান মেনশন করে দাও। আচ্ছা, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আজকে আমরা অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। আর তোমাদের হচ্ছে সকল পিডিএফ কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা চেক করে দেখবা। আর 1 নম্বর অধ্যায় শুধুমাত্র এই বছরে যে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আছে সেগুলো শুধুমাত্র দেওয়া হয়নি, তো ওগুলো জাস্ট দিব। বাট বাকি সব প্রশ্ন, যত পিডিএফ বলো, নোট বলো, সিকিউ, এমসিকিউ সবই কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা, 38 জন এই এই টাইমটাতে আসলে এই টাইমটাতে আসলে হচ্ছে স্টুডেন্ট অনেক কম থাকে। আচ্ছা যাই হোক, সবাই করে দিবে।
ম্যাম আসি আসি, অসুবিধা নেই। আচ্ছা, যারা যারা সালাম দিচ্ছ সবার সালামের উত্তর একসাথে দিই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ক্লাসে দ্রুত জয়েন করে ফেলো। হ্যাঁ, সবাইকে মেনশন করেছো। আচ্ছা ঠিক আছে, তো আসি, আমরা অধ্যায় 3 নিয়ে আলোচনা করছিলাম। অধ্যায় 3 থেকে কি রকম প্রশ্ন আসে? অধ্যায় 3 থেকে এবার যেটা হয়েছে 2024 সালে, যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা প্রশ্ন হয়েছে, তাই এখান থেকে সৃজনশীল প্রশ্নটা ছিল। তো বেশিরভাগ বোর্ডেই ছিল, ঠিক আছে, বেশিরভাগ বোর্ডেই ছিল। তো এবার দেখা যাবে যে এই অধ্যায় 3 থেকে তোমরা হয়তো 30% প্রশ্ন পাইতে পারো, মানে 30% থাকতে পারে তোমাদের প্রশ্নে। এটা হচ্ছে মিক্স করেও আসতে পারে। আর যদি কোনো বোর্ডে গত বছর, মানে কোনো বোর্ডে যদি 2024 সালে 3 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন না আসে, তাহলে এইবার সেই বোর্ডে আসবে, এটা মাথায় রাখো, ঠিক আছে। যদি তুমি দেখো যে 2024 সালের বোর্ডে পরীক্ষায় অধ্যায় 3 থেকে আসে, তাহলে কিন্তু এবার আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড বাড়াতে বলতেছে, দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। দারুজ্জামান থ্যাংক ইউ। হ্যাঁ, সাউন্ড দেখো, সাউন্ড বাড়াতে বলতেছে ইসরাত জাহান। আচ্ছা, তো আজকে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। কোষ বিভাজন কি? আমরা কোষ বিভাজন পড়ার আগে আমরা শিখবো যে কোষগুলোকে, মানে কোনটাকে বহুকোষী জীব বলে, কোনগুলোকে এককোষী জীব বলে। এককোষী জীব হচ্ছে যাদের মধ্যে একটা মাত্র কোষ থাকে। এখন কারা এই এককোষী জীব? তোমাদের আমি প্রশ্ন করছি, অ্যান্সার করো। এককোষী জীব কারা? উদাহরণগুলো লেখো, এই উদাহরণগুলো ইম্পর্টেন্ট। এককোষী জীব যাদের মধ্যে একটা মাত্র কোষ রয়েছে। আচ্ছা, তৃষা বলছে চ্যাপ্টার 4 কি করানো হয়েছে? চ্যাপ্টার 4 একদম ক্লাসের শুরুতে করানো হয়েছে। আচ্ছা, জাস্ট 2 মিনিট, আজানটা শেষ হোক, তারপর আমি আবার কথা বলে স্টার্ট করছি। জাস্ট 2 মিনিট। কমেন্টটা দাও তো, দেখি ওরা লিখতে পারছি কিনা। অধ্যায়টা অনেক ছোট্ট। হ্যাঁ, অধ্যায়টা অনেক ছোট্ট। দেখি, হুমায়রা বলছো? আচ্ছা, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, ভেরি গুড। ছত্রাক, ভাইরাস। আচ্ছা, ভাইরাস, এই দারুজ্জামানের আসল নাম মনে হয় আনিকা, একটা মাইট দিব। ভাইরাস কেমনে এককোষী জীব? ভাইরাস এককোষী জীব না। ঢাকা বোর্ডে এটাই বলছি, ঢাকা বোর্ডে আসে নাই, কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে, এবার আসতে পারে, এবং
অধ্যায়টা খুবই ছোট, খুবই সহজ। এখান থেকে অ্যান্সার এটা যদি পড়ো তাহলে অ্যান্সার অবশ্যই করে আসবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে তোমরা যে নামগুলো বলছো ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এগুলো কিন্তু এককোষী জীব। আরেকটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। আরেকটা হচ্ছে গিয়ে যে ভাইরাসের কথা বলছো বা ছত্রাকের কথা বলছো, ছত্রাক অনেক সময় এককোষী হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এই ভাইরাসটা অকোষীয় জীব। অকোষীয় মানে কি? যার মধ্যে কোনো কোষ নাই। এককোষী মানে যার মধ্যে একটা মাত্র কোষই আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এককোষী। তাহলে ভাইরাসের সাথে অন্য কোনো কিছু মিলানো যাবে না। ক্লিয়ার? এটা সবসময় মনে রাখবো, এগুলো কিন্তু বেসিক। হ্যাঁ, আচ্ছা। আর বহুকোষী জীব হচ্ছে যার মধ্যে অনেকগুলো কোষ রয়েছে। আচ্ছা, কোষ বিভাজন কাদের ক্ষেত্রে হয়? কোষ বিভাজন প্রত্যেকটা কোষেই হবে। তোমার এককোষী জীবের ক্ষেত্রেও কোষ বিভাজন হবে, বহুকোষী জীবের ক্ষেত্রেও হবে। তবে এককোষী জীবের ক্ষেত্রে যে কোষ বিভাজন হয় সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? অ্যামাইটোসিস কোষ বিভাজন তোমাদের বইতে নাই, তবে আমি হচ্ছে আমার নোটে অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয় সেটা দেয়া আছে। আমি শুধুমাত্র সংক্ষিপ্তভাবে একটু বলে দিচ্ছি, যে এখানে দেয়া আছে। দাঁড়াও, সংক্ষিপ্তভাবে এখানে লেখা আছে, হ্যাঁ, খুবই সংক্ষিপ্তভাবে বলে দিই। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় এককোষী জীবগুলো কোনো রকমের মানে মাতৃকোষে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের কোনো রকমের মাধ্যমিক কোনো পর্যায় ছাড়া, জটিল কোনো পর্যায় ছাড়াই যখন দুইটা অপত্য কোষ তৈরি করবে, ঠিক আছে? সোজা কথা, একটা কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যখন হচ্ছে গিয়ে কোনো রকমের জটিল পর্যায় ছাড়াই তোমার দুইটা অপত্য কোষ তৈরি করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। কিভাবে হয়? হয় এভাবে যে এই যে দেখো ছবিটা দেখো, এটা ইন্টারের বই থেকে দিছি, হ্যাঁ। অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যে প্রথমে যে আমরা গোল যে কোষটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এককোষী জীব, ঠিক আছে? এটা প্রথমে খুব ভালো ছিল। এখন তার মধ্যে কোষ বিভাজন শুরু হবে। কোষ বিভাজন শুরুর সময় সেটা কি করছে ভালো করে খেয়াল করো। ভিতরে যেটা, এটা কিন্তু নিউক্লিয়াস, গোল যেটা সেটা নিউক্লিয়াস, আর বাইরেটা তো ওর হচ্ছে গিয়ে কোষ ঝিল্লি, পাতলা ঝিল্লি। আর এটা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়াসের বাইরে এটা কি? এটা হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াস, আচ্ছা, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসটা ফার্স্টে লম্বা হয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসটা ফার্স্টে এরকম লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে ডাম্বেলের মতো আকার গঠন করবে। ডাম্বেলটা কি? তোমরা দেখবা যে এক্সারসাইজ করে না, এক্সারসাইজ যারা করে তারা ডাম্বেল নিয়ে করে, এই যে এরকম একটা মানে ওয়েট টাইপ জিনিস থাকবে, আর এখানে মাথাটা হচ্ছে এরকম বলের মতো থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ডাম্বেল আকৃতি বোঝায়। আচ্ছা, এখন এই যে তোমার ডাম্বেলের আকার ধারণ করলো, এই যে ভালো করে খেয়াল করে যে মাঝখান বরাবর এটা কিন্তু ভাঁজ হতে শুরু করছে, হ্যাঁ। এইটা মাঝখানে ভাঁজ হতে থাকবে, ভাঁজ হতে হতে এটা কিন্তু সংকুচিত হয়ে যাবে, মানে আরো চিকন হয়ে যাবে। চিকন হয়ে গিয়ে কি হবে? এটার পাশে যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজম এরকম খাঁজের মতো আকৃতি গঠন করবে। তো ভিতরেও খাঁজ তৈরি হবে নিউক্লিয়াসের, বাইরেও সাইটোপ্লাজম এরকম খাঁজ তৈরি হবে। এই খাঁজটা ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যেটা হবে এই জায়গাটা একদম গর্ত হয়ে যাবে। গর্ত হয়ে গিয়ে এইখানে একটা কোষ তৈরি করবে, নিচেরটা আরেকটা কোষ তৈরি করবে। তাহলে আমরা দুইটা কোষ পাচ্ছি। এখানে নিউক্লিয়াসটা এই কোষের মধ্যে ঢুকে যাচ্ছে, এই যে দেখো এখানে এটা হচ্ছে নিউক্লিয়াসটা এই কোষের মধ্যে ঢুকে থাকবে, আর এইখানে নিউক্লিয়াসটা এই কোষের মধ্যে ঢুকে থাকবে। তাহলে একটা কোষ থেকে আলটিমেটলি আমরা দুইটা নতুন অপত্য কোষ পাচ্ছি, ঠিক আছে? মানে বাচ্চা কোষ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আর এইটা এবং কোষগুলো, যে দুইটা কোষ আমরা পাচ্ছি সেই দুটা কোষ কিন্তু আমরা সেই দুটা কোষ একদম মায়ের মতো হবে, অর্থাৎ মাতৃকোষের মতো হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ক্লিয়ার? সংক্ষেপে বললাম যাতে হচ্ছে কি 2 নম্বরের জন্য যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ দিতে পারবা। এখন আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা টপিক, একটা মাইটোসিস, একটা হচ্ছে মেয়োসিস। এটা আমরা আগে পড়বো। মাইটোসিস কোষ বিভাজন, এটা বহুকোষী জীবের ক্ষেত্রে দুইটা কোষ বিভাজন ঘটে, একটা মাইটোসিস কোষ বিভাজন আর একটা মায়োসিস অথবা মেয়োসিস কোষ বিভাজন। দুইটা একই জিনিস, দুটার উচ্চারণ হচ্ছে গিয়ে আলাদা হলেও দুইটা একই জিনিসই বোঝায়, ঠিক আছে? নোট, শোনো, নোট এতদিন পরে ক্লাস একদম শেষের দিকে, তারপরে যদি পোলাপাইন বলে নোট কিভাবে খুঁজতে হবে তাহলে হবে? তোমরা ফার্স্টে যাবা হচ্ছে আমাদের ফিচার্ড অপশনে, গ্রুপে ঢুকবা, উপরের দিকে দেখবা ফিচার্ড লেখা আছে, ওখানে ক্লিক করবা। ক্লিক করে জীববিজ্ঞানের সকল অধ্যায়ের পিডিএফ এই লিঙ্কে আছে, ফিজিক্সের সকল অধ্যায়ের পিডিএফ এই লিঙ্কে আছে, এরকম করে অনেকগুলো পোস্ট পাবা, ঠিক আছে? তো জীববিজ্ঞানের জন্য সেটা মাত্র একটা লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবা। প্রত্যেকটা অধ্যায়ের জন্য ফোল্ডার করে আমি দিয়েছি, এগুলো হচ্ছে আমি ক্রিয়েট করি, মানে পুরো গুগল ড্রাইভের লিঙ্কটা বলো বা ফোল্ডারে আপলোড করা বলো সব আমি করি, ঠিক আছে? যাতে কোনো ঝামেলা না হয়, আর আমার কাছেও হচ্ছে ডকুমেন্ট থাকে।
তো প্রত্যেকটা চ্যাপ্টার দেয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার নোট দেয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে ঢুকবা, তুমি দেখবা কোন পিডিএফ তুমি এখনো পাও নাই সেটা তুমি চেক করে নিবা, কোন পিডিএফ নতুন অ্যাড হয়েছে সেটা কিন্তু চেক করে নিবা, ঠিক আছে? আমি নতুন কিছু পিডিএফ অ্যাড করে দিছি, 11, 12, 13 নম্বর অধ্যায়ের এমসিকিউ অ্যাড করছি, শুধু একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আজকেই শেষ হবে এই চ্যাপ্টার। তো মাইটোসিস কোষ বিভাজন কখন হয়? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহ কোষ বিভাজিত করার সময় মাইটোসিস কোষ বিভাজনের প্রয়োজন হয়। তার মানে এই কোষ বিভাজনে শুধুমাত্র দেহ কোষ বিভাজিত হবে। এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের দেহ যে বৃদ্ধি পাচ্ছে, আমাদের গঠন বৃদ্ধি পাচ্ছে, আমাদের আকৃতি বৃদ্ধি পাচ্ছে, এটা অবশ্যই কোষ বিভাজনের জন্য হচ্ছে। এই কোষ বিভাজনটাকে কি বলছে? মাইটোসিস কোষ বিভাজন। কি কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন বলা হচ্ছে। আচ্ছা, এখন এই কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজনও বলা হয়। আমি যদি এটা সংজ্ঞা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটাকে কেন বলা হচ্ছে। আমি এখানে ছোট করে আচ্ছা, এই দুইটা ফাইল আমি যদি একসাথে করতে পারতাম সবচেয়ে বেশি ভালো হতো। এটা আলাদা করে করার কারণে সমস্যাটা হয়েছে। আচ্ছা যাই হোক, প্যারা নাই, আমি দেখবো যদি টাইম থাকে আমি এটা চেক ঠিক করে দিব। হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা আমরা একটু খেয়াল করি। যে কোষ বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে, ভালো করে খেয়াল করো, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এই দুটা যখন একবার করে যখন বিভক্ত হয়, তখন সম আকৃতি একই রকম আকৃতি, সমগুণ সম্পন্ন একই ধরনের গুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে অপত্য কোষের সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তার মানে মাইটোসিস কোষ বিভাজনে মা যেমন হবে বাচ্চাও ঠিক সেরকম হবে, মায়ের মতো করে বাচ্চাগুলো ঠিক সেভাবে তৈরি হবে। তবে এইখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার করে বিভাজিত হচ্ছে, ঠিক আছে? এবং এই একবার করে বিভাজিত হওয়ার কারণে এখানে কোষ বিভাজনের পরে আমরা কয়টা কোষ পাচ্ছি? দুইটা অপত্য কোষ পাচ্ছি। তাহলে একটা মাতৃকোষ, এই মাইটোসিস কোষ বিভাজনের ফলে দুইটা অপত্য কোষ সৃষ্টি করছে, ঠিক আছে? আচ্ছা ওকে, শুভা ম্যাম কাল এবি ব্লক করছিল। হ্যাঁ, এবি খুব দুষ্টু এই ব্যাপারে, বেশি কমেন্ট করলে আটকে দেয়। এখন মাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা। বৈশিষ্ট্যগুলো হচ্ছে কোথায় ঘটে? দেহকোষে ঘটে। ক্রোমোজোম আর নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? একবার করে বিভাজিত হয়। যে অপত্য কোষ সৃষ্টি হয় সেটা কেমন হচ্ছে? সমগুণ সম্পন্ন হচ্ছে, সম আকৃতির হচ্ছে, তারপরে হচ্ছে সমান সংখ্যক হচ্ছে, এটা লিখে দিলাম। তারপরে হচ্ছে এই বিভাজনে তোমার মাতৃকোষে মায়ের মধ্যে যে পরিমাণ ক্রোমোজোম থাকে, যে বাচ্চাটা হচ্ছে অপত্য কোষ হচ্ছে, সেই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও কিন্তু সেম হবে, ঠিক আছে? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 10টা থাকে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাও কত হবে? 10টা হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে খেয়াল করো, এই ধরনের বিভাজনে কি হয়? ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়, হচ্ছে কি লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে ক্রোমোজোম যেহেতু বিভক্ত হচ্ছে, তার মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে অপত্য কোষে ঠিক সেই পরিমাণ ক্রোমোজোম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এই কারণে তোমার যখন মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য আসবে তোমরা এখান থেকে লিখতে পারবা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজনও বলা হয়? একটু অ্যান্সারটা কমেন্টে লিখে দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা তুমি আমাকে বলো যে মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজনও বলা হয়। তোমরা অ্যান্সারগুলো দিতে থাকো। উপরে একটু যাই, কমেন্টটা দেখি। না দাঁড়াও, শুভা রহমান, আচ্ছা উপরে যাও। সারা মনিরটা দেখি। ম্যাম আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন প্লিজ। আমি না রাত্রে গভীর রাতে উঠতে পারি না, অ্যালার্ম দিলেও আম্মু যদি ডাকে তাহলে আমি কি দুর্বল নাকি? তোমার ব্রেন দুর্বল, হচ্ছে ব্রেন অনেক টায়ার্ড। ব্রেন টায়ার্ড থাকলে সহজে ঘুম ভাঙে না, ঠিক আছে? আর দেখি উপরের দিকে যাও। তখন কী করবো বলো? তোমার 6 ঘন্টা ঘুম দরকার, 6 ঘন্টা ঘুম হওয়ার পরে তোমাকে উঠতে হবে। বায়োলজিতে কোন কোন চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট? এটা জান্নাতি ফাইজা, এটা হচ্ছে তোমার সাজেশনের মধ্যে দেয়া আছে কোন কোন চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। উপরে যাও। আরেকজন একটা কমেন্ট দেখছি, ইম্পর্টেন্ট কমেন্ট, যে এই অধ্যায়টা নিয়ে সাজেশন বই কি? হ্যাঁ, এই যে কাজী সাজেশন বই কি আপনার এই নোটগুলো আছে? না রে বাবা, সাজেশন বই আমার নোটগুলো নাই। তাহলে যেটা হবে
সাজেশন বইয়ের তোমার কনসিকুয়েন্সেস নষ্ট হয়ে যাবে। সাজেশন বইয়ে শুধুমাত্র সাজেশন এবং কোশ্চেন আছে, কোনো অ্যান্সার নাই, কোনো নোট নাই, ঠিক আছে? ইনশাল্লাহ আমার একটু যদি বই বের হয় তাহলে সেখানে আমার তৈরিকৃত নোট থাকবে, কিন্তু আফসোস তোমরা হচ্ছে সেটা পাবা না। ওকে, নিচে যাও। আচ্ছা, সবার অ্যান্সার দেখতে পাচ্ছি। মাতৃকোষ এবং অপত্যকোষের সংখ্যা সমান। মাতৃকোষে ডিএনএর হুবহু অনুলিপি অপত্যকোষে পাওয়া যায়। আলিফ হাসান, ভেরি গুড। জাকারিয়া, ডিএনএ হুবহু, রাইট। তারপরে আচ্ছা হ্যাঁ, তোমাদের অ্যান্সার ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যখন ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা আর হচ্ছে বাচ্চা কোষে বা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যখন সেম থাকবে, দ্যাট মিন্স আমরা জানি ক্রোমোজোমের এখানে অনুলিপন হচ্ছে, মানে ক্রোমোজোম যেরকম, ক্রোমোজোম দেখতে যেরকম ছিল, ক্রোমোজোমের সাইজ যেরকম ছিল, সংখ্যা যেরকম ছিল, ঠিক সেরকম হচ্ছে গিয়ে তোমার অপত্য কোষেও থাকবে। দ্যাট মিন্স ক্রোমোজোমের ভেতরে থাকা ডিএনএও হচ্ছে সেম টু সেম হবে, অর্থাৎ এখানে ডিএনএ যে অনুলিপন হয় সেটাও কিন্তু একই রকম হচ্ছে। তাহলে এই যে ডিএনএর অনুলিপন বা যে অপত্য কোষে যে ডিএনএ, সেটা যেহেতু মাতৃকোষে ডিএনএর মতো হচ্ছে, সেহেতু এই ধরনের বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। সাধারণত সমগুণ সম্পন্ন, সম আকৃতির এবং সমসংখ্যক ক্রোমোজোম অপত্য কোষে থাকে দেখে এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাখ্যাটা যখন আসবে তখন অবশ্যই প্রথমে এক লাইনে জ্ঞানমূলক উত্তর দিবা, তার পরের প্যারায় তুমি সমীকরণিক ব্যাখ্যাটা, সমীকরণিক কেন সেটার ব্যাখ্যাটা করে দিবা, ঠিক আছে? অপত্য মানে কি এক একটা আলাদা করে বোঝায়? অপত্য মানে বাচ্চা, এটা মনে রাখো। অপত্য মানে সন্তান, মাতৃকোষ মানে মা কোষ। তাহলে অপত্য বলতে নতুন একটা কোষকে বোঝায়, নতুন একটা কোষ তৈরি হয়েছে সেটাকে বোঝায়। রাফিজা ম্যাম, আপনি একটু বই বের করেন, আমি নিব ইনশাল্লাহ, ঠিক আছে ম্যাম? আপনার এই নোটগুলো বই আকারে পেলে আমাদের ভালো হতো। আচ্ছা, সব কিছুই হবে ধীরে ধীরে। শুভ রহমান, বাংলা লিখতে অনেক টাইম লাগে, আমি নিজে নিজেই বললাম আর লিখতাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওকে, তাহলে সবাই উত্তরটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে এই মাইটোসিস কোষবিভাজন কোথায় হয়? সবসময় মনে রাখবা যে এই কোষবিভাজন কোনো জনন কোষে হবে না। তার মানে জনন কোষ ছাড়া যে কোষগুলো সাধারণত বৃদ্ধি পায় সেগুলোতে মাইটোসিস হবে। যেমন এই যে আমাদের দেহ কোষ, মানে আমাদের দেহত্বক, এগুলোতে অবশ্যই মাইটোসিস হবে। তারপরে যদি আমরা উদ্ভিদের কথা বলি, তাহলে উদ্ভিদের একদম অগ্রমুকুল বা শীর্ষমুকুল যেখানে, সেখানে হবে। তারপরে হচ্ছে ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, তারপরে বর্ধনশীল পাতা, মানে যে পাতাটা বড় হচ্ছে মুকুলে, কাণ্ড বা মূলের একদম সামনের অংশ বা অগ্রভাগ, এই সকল জায়গাতে তোমার হচ্ছে মাইটোসিস কোষবিভাজন ঘটে থাকবে, ঠিক আছে? দেহকোষ, রাইট। আচ্ছা, এখন আমরা মাইটোসিসের পর্যায়ে পড়বো। মাইটোসিসের পর্যায়ের আগে আচ্ছা, আমাকে জানি কে একজন কোশ্চেন করছে, আমি তো নাম ভুলে গেছি। আমাকে একজন জিজ্ঞেস করছিল, রাফিজা নাকি কে একজন, যে ইন্টারফেস, তারপরে মাইটোসিস, টেলোফেস, তারপরে আবার ইন্টারফেস কিভাবে হয়। আমি তোমাদেরকে বলি, এই যে মাইটোসিস কোষ বিভাজন, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা কখনো থেমে থাকবে না, ঠিক আছে? কন্টিনিউয়াস এটা ঘুরতে থাকবে, এটা চলতে থাকবে। আমার এখানে ছবিটা এখানে দেওয়া হয় নাই, তাহলে ভালো হতো। আচ্ছা, আমি তোমাদেরকে এটা বলি, আমরা কোথাও বেড়াতে যাওয়ার আগে হ্যাঁ সাজুগুজু করে যাই না? আচ্ছা, মেয়েরা তো সাজুগুজু করে, ছেলেরা বলবে কি আমরা তো সাজুগুজু করি না, এখন আমাদের কি হবে? তোমরা সাজুগুজু না করলেও ড্রেস তো পরো, মানে হচ্ছে কি তোমার বাইরে যাওয়ার জন্য তো রেডি হও, রাইট? আচ্ছা, আমরা হচ্ছে বাইরে যাওয়ার জন্য যে রেডি হচ্ছি, এই রেডি হওয়ার প্রসেসটাকে আমরা মাইটোসিসের ভাষায়, মাইটোসিস কোষ বিভাজনের ভাষায় হচ্ছে গিয়ে বলবো ইন্টারফেস। দ্যাট মিনস রেডি হওয়ার প্রসেসটাকে বলবো ইন্টারফেস। মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, ইন্টারফেস পর্যায় থেকে শুরু হয়। এটা কোনো পর্যায় না আসলে, এটা হচ্ছে কি তোমার রেডি হওয়ার পর্যায়। কি হয়, একটা কোষ, মনে করো একটা কোষ, সে মাইটোসিস ঘটাবে কি ঘটাবে না, তার ওই কোষটা ভালো আছে কি ভালো নাই, সে এখন মাইটোসিস কোষ বিভাজন কি থেমে থাকবে নাকি হচ্ছে আবারও প্রসেসটা শুরু করবে, এই যে এরকম ডিসিশনগুলো হচ্ছে, বা এই যে তোমার মাইটোসিস কোষ বিভাজন যে শুরু হবে সেটার আগে যে প্রস্তুতিমূলক পর্যায়ে কোষকে নিতে হয়, সে প্রস্তুতিমূলক পর্যায়কে বলা হয় ইন্টারফেস, ঠিক আছে? ইন্টারফেসের সবচাইতে বেশি সময় লাগে মাইটোসিস কোষ বিভাজন করতে। তোমার 5 থেকে, আমি যদি পার্সেন্টেজের হিসাবে বলি, তাহলে 90 থেকে 95% সময় ব্যয় হবে তোমার ইন্টারফেসে, অর্থাৎ ইন্টারফেসে সবচেয়ে বেশি সময় লাগে। আর বাকি 5 to 10% সময় ব্যয় হবে তোমার মাইটোসিস কোষ বিভাজন ঘটাতে। দ্যাট মিনস মাইটোসিস খুব দ্রুত সময় ঘটে যায়, ঠিক আছে?
আচ্ছা, তাহলে ইন্টারফেস যদি শেষ হয়, ইন্টারফেস শেষ হওয়ার পরে মাইটোসিস পর্যায়ে শুরু, তাহলে মাইটোসিস পর্যায়ের প্রথম পর্যায়ের নাম হচ্ছে প্রোফেজ, তাহলে প্রোফেজ দিয়ে শুরু হবে। তারপরে সেটা কোথায় যাবে? প্রোফেজের পরে হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটা। তারপরে ধাপগুলো কন্টিনিউয়াসলি ঘটবে, মানে পরপর ধাপগুলো যেরকম আছে সেভাবে যাবে। প্রোমেটা থেকে মেটা, মেটা থেকে অ্যানা, অ্যানা থেকে টেলো, মানে টেলোফেজ। মেটাফেজ, অ্যানাফেজ, দেন হচ্ছে টেলোফেজ। এখন এই যে টেলোফেজ আমরা দেখতে পাচ্ছি, এই টেলোফেজের পরে কি হয়? কোষ কি থেমে থাকে? টেলোফেজের পরে কোষ তোমার দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন যে দুইটা কোষ তৈরি হয়েছে, তাদের কি ইচ্ছা করবে না তাদেরও হচ্ছে গিয়ে আরো অপত্য কোষ তৈরি হোক? তো টেলোফেজের পরে আবার হচ্ছে ইন্টারফেজের মাধ্যমে ওই কোষটা, মানে টেলোফেজে তোমার দুইটা কোষ তৈরি হচ্ছে। এখানে তোমার একটা কোষ স্টার্ট করছে কোষ বিভাজন হওয়া, একটা কোষ থেকে আমরা এখানে দুটো কোষ পাচ্ছি। এই দুইটা কোষ এখন ডিসিশন নিবে যে ওই দুইটা কোষ কি পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনে যাবে কি যাবে না। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজনে যদি যায় তাহলে সে ইন্টারফেস পর্যায়ে ঢুকে আবার সেম ভাবে প্রসেসটা চালু রাখবে। আর যদি মনে করেন না আমি একটু রেস্ট নেই, আমি একটু পরে কোষ বিভাজন ঘটাবো, আমার এখন এত তেল নাই যে আমি একটা পথ পাড়ি দিয়ে আসছি, এখন আমি একটু দেখি বুঝি তারপরে হচ্ছে কোষ বিভাজন ঘটাবো, যদি সে মনে করে না সে আর করবে না, তখন এটা ইন্টারফেস পর্যায়ে প্রবেশ করবে না, মানে ওই কোষটা ইন্টারফেস পর্যায়ে প্রবেশ করবে না, তখন সেটা ওইভাবেই থাকবে। পরবর্তীতে যখন প্রয়োজন হবে সে আবার কোষ বিভাজনে যাবে। এইটাই হচ্ছে কি ব্যাপার। একটা অবজেক্টিভ প্রশ্ন ছিল যে ইন্টারফেস পর্যায়ের আগেরটা কি আর পরেরটা কি। এই যে আগেরটা দেখতে পাচ্ছ, প্রোফেজ, মানে ইন্টারফেসের পরে প্রোফেজ যায় এবং শেষ পর্যায়ে টেলোফেজ যায়। ঠিক আছে, টেলোফেজের পরে আবার ইন্টারফেস যায়। ওকে, দেখি উপরে যাও। আরেকটু পরে ম্যাম, এটা আমি একদিন করে। আরিয়া রহমান, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, আজকে ছেলেরাও এই সারামণি, এটা একটা দুষ্টু একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, ক্রিম নিয়ে খারাপ কিছু না। ওকে, প্রত্যেকটা পর্যায়ের জন্য আলাদা 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 করে ছবি আপনাদের শিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পর্যায়ের ছবি তোমরা পারো আমি জানি। তো যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে উদ্ভিদের একটা ছবি আছে, প্রাণীদের একটা ছবি আছে। প্রথমে আমি যখন ক্লাস শুরু করেছিলাম তখন বলেছিলাম দুইটাই আঁকবা, পরে চিন্তা করলাম যে না, দুইটাই আঁকার থেকে যে কোনো একটা আঁকা ভালো। তবে তোমরা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে যেটাই আঁকো না কেন, চিত্রে লিখবা যে উদ্ভিদ কোষের মেটাফেজ, এইভাবে লিখবা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে, এইভাবে লিখবা। মানে তুমি উদ্ভিদ কোষ দিচ্ছ নাকি প্রাণী কোষ দিচ্ছ, এই জিনিসটা হচ্ছে কি তোমার এই জিনিসটা তোমার হচ্ছে বলতে হবে। ঠিক আছে, যে কোনো একটা দিবা। হ্যাঁ, সাইটোকাইনেসিসের ক্ষেত্রে ছিল, হ্যাঁ ওইটা আমি তোমাকে বলছি, সাইটোকাইনেসিস পড়াই নিচ্ছি তারপরে। আচ্ছা, তো এইখানে ভালো করে খেয়াল করো, এখানে কার বিভাজন স্টার্ট হয়? এখানে কি ক্রোমোজোম আগে বিভক্ত হয় নাকি হচ্ছে সাইটোপ্লাজম আগে বিভক্ত হয়? এখানে কিন্তু আমরা যতক্ষণ এই মাইটোসিস কোষ বিভাজন পড়বো ততক্ষণ কোনো সাইটোপ্লাজম বিভাজন হবে না, এখানে নিউক্লিয়াসের বিভাজন হবে। কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন হবে। তাহলে এইখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এটা উদ্ভিদ কোষের ছবি। এখানে তোমার নিউক্লিয় পর্দা থাকে, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু যেমন আছে ঠিক সেরকম থাকবে, আর কোষ প্রাচীর থাকবে বাইরে। অবশ্যই খেয়াল রাখবা তোমরা কোন ছবিটা আঁকছো। আর প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে তোমার অবশ্যই সেন্ট্রিওল থাকবে, সেন্ট্রিওল ছাড়া কখনোই কোষ বিভাজন স্টার্ট হতে পারবে না। ঠিক আছে, সেন্ট্রিওল ছাড়া কখনোই স্টার্ট হতে পারবে না, কারণ সেন্ট্রিওল থেকে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়, সেটা দিয়ে আসলে তোমার এই যে স্পিন্ডল তন্তুগুলো তার জায়গা মতো বসে, দেন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন স্টার্ট করবে। ঠিক আছে, আচ্ছা উপরে যত দেখি, নাম কি ওর? জান্নাত ফাইজা মনে হয়, জান্নাতি ফাইজা। আচ্ছা, ও আচ্ছা, তুমি আসলে নতুন। আচ্ছা শোনো, আর কোন চ্যাপ্টার বাকি আছে? আজকে আমরা 3 নম্বর অধ্যায় পড়াচ্ছি আর 1 নম্বর অধ্যায় শুধু বাকি আছে। তারপরে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রোফেজে একটা চিত্র দিলে হবে? একটা চিত্রই দিও, তবে আমি বলবো হচ্ছে একটা কাজ করতে পারো। তোমরা যেটা করবা, তোমরা মাতৃকোষ থেকে শেষ অবস্থা যেটা আছে সেটা তোমরা দিতে পারো। ঠিক আছে, মাতৃকোষ ছিল এরকম, তোমরা একটা তীর চিহ্ন দিয়ে দেন হচ্ছে এটা লাস্ট স্টেজে গিয়ে কিরকম দেখতে হয় শুধু এই ছবিটা দিলেই হবে, মাঝখানে একটা ছবি বাদ দাও, অসুবিধা নাই। তবে তোমাদের জন্য আমি বলি, সাধারণত পরীক্ষায় যদি আসে মাইটোসিস থেকে, ধাপ থেকে যদি আসে, তাহলে মেটাফেজ,
অ্যানাফেজ, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে টেলোফেজ আসতেও পারে, কিন্তু প্রোফেজ থেকে সাধারণত আসে না, মানে গয়ের জন্য সাধারণত দিয়ে দেয় না, ঠিক আছে। ওকে, তো আমরা একটু আমার নোটে যাই। নোটে হচ্ছে প্রত্যেকটা ধাপের জাস্ট ছোট ছোট করে, যেভাবে তোমরা মনে রাখতে পারো ছোট ছোট করে এখানে দেয়া আছে, ঠিক আছে, ছোট ছোট করে এখানে বলা আছে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের শুরুর পর্যায়ের নাম হচ্ছে কি প্রোফেজ। প্রোফেজের ক্ষেত্রে কি হবে, এখানে নিউক্লিয়াস ফার্স্টে আকারে বড় হবে। তো নিউক্লিয়াস আকারে বড় হলে কি হবে, নিউক্লিয়াসটা আকারে যেহেতু বড় হয়েছে, তার মানে কি এটা হচ্ছে কি তোমার আগের বইগুলোতে এখানে বলেছিল যে এটার মধ্যে যে পানি থাকে সে পানি আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করে, মানে পানি কমতে শুরু করে। এটা আগে এগুলো আমরা শিখে আসছি ছোটবেলা থেকে, কিন্তু আধুনিক গবেষণায় বলছে যে এই যে নিউক্লিয়াস বড় হওয়া বা ছোট হওয়ার সাথে পানির কোনো সম্পর্ক নেই। আর যাই হোক, তো আমরা মেইন যে 3টা পয়েন্ট মাথায় রাখবো সেটা হচ্ছে এখানে নিউক্লিয়াস অবশ্যই বড় হবে। নিউক্লিয়াস আকারে বড় হওয়ার পরে এটার ভিতরে যে ক্রোমাটিন তন্তু থাকে সেগুলো তোমার হচ্ছে গিয়ে তোমার এই যে মোটা এবং খাটো হবে। মানে আমরা যদি ক্রোমাটিন তন্তুর কথা চিন্তা করি, ক্রোমাটিন তন্তু দেখতে কেমন হয়, এইটা সুতা 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 সুতা। কিন্তু এরা কি করবে, এরা হচ্ছে গিয়ে তোমার এই জায়গাটাতে তারা পানিটা আস্তে আস্তে হ্রাস পায়, পানিটা হ্রাস পেতে পেতে তারা হচ্ছে মোটা হয়ে যায়, পানিটা হ্রাস পেয়ে এরকম মোটা হয়ে যায়, ঠিক আছে। এটাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু সুতা, আর নিচেরটাকে আমরা বলবো ক্রোমোজোম, ঠিক আছে। আর হচ্ছে এই যে এই মাঝখানে যে গোল দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার সহ এই ক্রোমোজোম হচ্ছে দুইটা লম্বালম্বি হবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা তখন বলবো ক্রোমাটিড, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার সহ যেটা ভাগ হয়ে যাচ্ছে এটাকে আমরা বলবি ক্রোমাটিড। তার মানে এখানে আমরা কয়টা ক্রোমাটিড পাচ্ছি, যে এটা একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, তার মানে আমরা কিন্তু এখানে দুইটা ক্রোমাটিড পাচ্ছি, রাইট। তাহলে নিউক্লিয়াস আকারে বড়, মোটা এবং খাটো ক্রোমোজোম দেখা যাবে, দুইটা ক্রোমাটিড দেখা যায়, ঠিক আছে। কিছুক্ষণ টাইম দেব, নামাজের বিরতি দেব, 4:38 বাজে দিব। 5টা না, এখন তো মাগরিবের আজান থেকে 5:45। না, 5টায় তো শেষ হওয়ার কথা ছিল। আমার আমার এই 5টার সময় কি কোনো টিচারের ক্লাস আছে? 5টার সময় দিছে না 5:30 দিছে, দেখো তাহলে তো আজকে শেষ হবে না। চেক করে দেখো নেক্সট ক্লাস কয়টায়, তাহলে আমি সেভাবে ওদের ব্রেক দিব। আচ্ছা, প্রোমেটাফেজ, তারপরটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ মিউট করো তো। আচ্ছা শোনো বাচ্চারা, আচ্ছা তোমরা তো বাচ্চা না, বাচ্চা বলে আবার মাইন্ড করে এরা। শোনো, যেটা হচ্ছে গিয়ে খুবই খুবই সরি, সেটা হলো আমার ক্লাস তো যেহেতু 3:30 থেকে স্টার্ট হওয়ার কথা, তোমাদের যেহেতু এর আগের ক্লাস হচ্ছিল, ওটা কোর্সের ক্লাস মানিক স্যারের, যেহেতু মানিক স্যারের ক্লাস হচ্ছিল, তাহলে আমরা হচ্ছে গিয়ে আর কি মানে ঠিক টাইমে ক্লাসটা শুরু করতে পারিনি, দ্যাটস ওয়াই আমার ক্লাসটা 5টা পর্যন্ত হবে। যদি 5টা পর্যন্ত হয়, আমার হাতে কিন্তু আর 20 মিনিট টাইম আছে। আমি চাচ্ছি যে এই অধ্যায়টা তো শেষ হবে না, 20 মিনিটে তো এই অধ্যায় শেষ হবে না, তাহলে খুব তাড়াহুড়ো হবে, তোমরা ভালো করে পড়তে পারবে না। তো আমি এটা আজকে মাইটোসিস পর্যন্ত পড়াই দিব, নেক্সট ক্লাসে মিওসিসটা পড়াবো, আর ইনশাল্লাহ হচ্ছে সৃজনশীল প্রশ্ন সলভ করবো। আর 5টার সময় তোমাদের যেহেতু বাংলা ক্লাস হচ্ছে, আমি 5টার 5 মিনিট আগে হয়তো ছেড়ে দিব, তারপরে তোমাদের হচ্ছে মানে তোমরা হচ্ছে ব্রেক নিও, কিন্তু এখন আর ব্রেক দিতে পারছি না, যেহেতু 5টার সময় হচ্ছে তোমাদের বাংলা ক্লাস আবার, ঠিক আছে, খুবই সরি। আচ্ছা আরে
হ্যাঁ এই জন্যই বললাম পোলাপান বলবো, ওটা শুনলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, পোলাপান বলবো, কিশোর কিশোরী বলবো, যা বলবো সেটাই শুনে নিও, ঠিক আছে? আচ্ছা যাই হোক, চলো আমরা আগে ছবি দেখি। ছবি দেখে পড়লে পড়াটা ভালো মনে থাকে। তাহলে যে আমরা ছবি দেখে বুঝতে পারলাম যে ফার্স্টে যে সুতার মতো ছিল, তারপরে এগুলো দেখো ক্রোমাটির অবস্থা তৈরি করেছে। যে দেখো ক্রোমাটির এভাবে কিন্তু চিহ্নিত করে দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। এভাবে কিন্তু হচ্ছে চিহ্নিত করে দিতে হবে। তোমরা যে ছবি আঁকো না কেন মাইটোসিসের, সবগুলোই চিহ্নিত করে দিবা, নাহলে নাম্বার কাটার একটা সুবর্ণ সুযোগ থাকবে টিচারের, ঠিক আছে? প্রো মেটাফেজে বেশি ঘটনা ঘটে। প্রোমেটাফেজে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর হচ্ছে প্রাণী কোষের ছবি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে নিউক্লিওলাসটা ছিল, মানে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস ছিল, এই পুরোটা কিন্তু নিউক্লিয়াস আর ভিতরটা নিউক্লিওলাস, ঠিক আছে? তো এই নিউক্লিওলাস ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। শুধুমাত্র নিউক্লিওলাস না, নিউক্লিয়াসের বাইরের আবরণ মানে পর্দা, নিউক্লিয়াসের যত যা কিছু আছে সবগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিড এগুলো কিন্তু বিলুপ্ত হবে না, কারণ এগুলো ভাগ হওয়া শুরু করছে। আচ্ছা, আর প্রাণী কোষের ক্ষেত্রে যে এই মাথায় আছে সেন্ট্রিওল হচ্ছে দুই পাশে দুটো চলে যায়, নিউক্লিয়াসের দুই পাশে দুটো চলে যায়। এখান থেকে কিছু অ্যাস্টার তন্তু বা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত করে। এই অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত করার কারণেই হচ্ছে গিয়ে তোমার এই কোষ বিভাজনটা স্টার্ট হয়, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে কি হয়? ফার্স্টে হচ্ছে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তু হয় মাকু আকৃতির, এইটাকে বলা হয় হচ্ছে মাকু আকৃতি। হ্যাঁ, এটাকে মাকু আকৃতি বলা হয়। আচ্ছা, তো এখন এই মাকু আকৃতি যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি এই মাথা থেকে শুরু করে দুইটা মেরু থাকে, একটা দক্ষিণ মেরু একটা উত্তর মেরু। তো এই যে বিভিন্ন ধরনের প্রোটিনের সমন্বয় এরকম লম্বা লম্বা সুতা তৈরি হয়েছে এবং এই সুতাগুলো দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে। সুতাগুলো এক ধরনের প্রোটিনের সমন্বয় তৈরি। তন্তুর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। আর স্পিন্ডল তন্তু নিয়ে যে যন্ত্রটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? উল্টাভাবে বললে স্পিন্ডল যন্ত্রের সবগুলো তন্তুকে বলা হয় স্পিন্ডল তন্তু। ওকে, আচ্ছা এখন ইকুয়েটর কি? এখানে ইকুয়েটর বলতে কি বোঝানো হয়? তোমরা তোমরা বিজিএস এ পড়ছো, হ্যাঁ বিজিএস এ পড়ছো, একটা পৃথিবীর এই মাথা থেকে ও মাথা পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত একটা নিরক্ষরেখা চলে যায় না? নিরক্ষরেখা যায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে, না পশ্চিম থেকে পূর্ব দিকে, আচ্ছা ভুলে গেছি, যাই হোক। তো পূর্ব পশ্চিম বরাবর যে রেখাটা কল্পনা করা হয়, এটা হচ্ছে কি দুইটা গোলার্ধে, পৃথিবীকে দুইটা গোলার্ধে বিভক্ত করে। এটাকে বলা হচ্ছে কি তোমার নিরক্ষরেখা। আর এই যে এখানে যে অঞ্চল, সেটাকে বিষুবীয় অঞ্চল বলে। সেম টু সেম স্পিন্ডল যন্ত্রের মাঝখানের যে অংশটা থাকে এটাকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে স্পিন্ডল তন্তুর যে সকল জায়গায় ক্রোমোজোমগুলো থাকে, এই ক্রোমোজোমগুলো যেখানে থাকছে এই তন্তুগুলোকে বলা হয় ট্রাকশন তন্তু, মানে আকর্ষণ তন্তু বা ট্রাকশন তন্তু বলা হয়। আর হচ্ছে গিয়ে এই ক্রোমোজোম যেহেতু এই তন্তুর সাথে লেগে আছে, দ্যাট মিনস এগুলোকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। ইজি করে যদি আমি বলি তাহলে দেখবা অনেকটা এই জিনিসগুলো মনে রাখতে হবে। দুই মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, বলে দিয়েছি। স্পিন্ডল তন্তু দেখা যায় অবশ্যই। এই যে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় প্রাণী কোষের কোষ থেকে, সেন্ট্রিওল থেকে। আর আকর্ষণ তন্তু যেটা, সেটাই হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে? আকর্ষণ তন্তু মানে সেন্ট্রোমিয়ার লেগে আছে, আর সেন্ট্রোমিয়ার থাকেই তো ক্রোমোজোমের সাথে, তার মানে অবশ্যই সেই তন্তুটাকে আমরা ক্রোমোজোমাল তন্তু বলতে পারবো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। সবগুলো চিত্র আঁকা শিখতে হবে? সবগুলো বলতে তুমি হয় উদ্ভিদেরটা শিখবা, নাহলে প্রাণীরটা শিখবা, ঠিক আছে? যদি কেউ উদ্ভিদ প্রাণী দুটোই আঁকতে চাও, আমার কোনো আপত্তি নেই, দুটোই দিতে পারো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, প্রশ্ন বলো। হ্যাঁ, আর 10 মিনিট ক্লাস হবে, কষ্ট। কোশ্চেন বলো তাড়াতাড়ি। অনন্যার সাথে তুমি এইসব কথা বলো? অনন্যা হয়েছেও তোমার মতো, ফোন দিলেও ফোন ধরে না। রাফি যেমন একটা কৌতুক লিখছে, তাই না? আচ্ছা, সেটাই বললাম শুভা, আজকের ক্লাসটা আমি আমার জন্য টাইম আগাইতে বলছি, সে সবগুলো টাইম আগায় রাখছে।
তাথই তাবাসুম। আচ্ছা, আমার নোটে যেগুলো আছে তুমি ভালো করে খেয়াল করলে দেখবা, আমার নোটে কিন্তু জাস্ট শর্টকাটে তোমার ওই পর্যায়ের জন্য কোন শব্দগুলো তোমার মাথায় রাখতে হবে শুধুমাত্র আমি সেগুলো দিয়েছি। তার মানে তুমি যদি এই 4টা পয়েন্ট মনে রাখো, তুমি কিন্তু প্রো মেটাফেজ সম্পর্কে বিস্তারিত বিস্তারিত উত্তর লিখে ফেলতে পারবা। এখন তোমার যদি প্রশ্নে আসে প্রো মেটাফেজ সম্পর্কে বর্ণনা দাও, তুমি কি 4টা পয়েন্ট দিবা? তুমি কি নাম্বার পাবা? তুমি নিজে বলো। তুমি যদি টিচার হও, তুমি এরকম কোনো খাতা দেখলে নাম্বার দিবা না। এগুলো দেওয়ার কারণ হচ্ছে খুব সহজে যাতে তোমার মনে পড়ে, আচ্ছা এই 4টা পয়েন্ট নিয়ে আমাকে সুন্দর মতো গুছিয়ে লিখতে হবে। বুঝতে পেরেছো? এই জন্য এটা শর্টকাটে আমি নোট করে রেখেছি, বাট এগুলো কিন্তু তুমি দেখছো ফুল লাইন কিন্তু দেওয়া নাই। এটাই এসএসসির আগেই শেষ হবে। বলে দিব টাইম, আমরা তো জানি সামনের মাসের শেষের দিকে, মানে তোমাদের ক্লাসগুলো সামনের মাসের ফেব্রুয়ারির, মানে ফেব্রুয়ারির লাস্টের দিকে শেষ হবে। উপরে যাও। আর এখন চিত্রের একটা প্রশ্ন করছে। ওয়েট 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 হ্যাঁ, এই যে আফরিন আক্তার ম্যাম, প্রশ্নে যদি বলে থাকে উদ্ভিদ কোষে মেটাফেজের চিত্র, তো কেউ যদি প্রাণী কোষের চিত্র শিখে তখন কি হবে? এটা খুব ভালো একটা প্রশ্ন করছো। যদি উদ্ভিদ কোষের মেটাফেজের চিত্র আঁকতে বলে পরীক্ষায়, তোমাকে কিন্তু উদ্ভিদ কোষেরটাই দিতে হবে, প্রাণী কোষেরটা দিবা না। ঠিক আছে, প্রাণী কোষেরটা দিবা না। এই জন্য দুইটা শিখে রাখাই ভালো, দুইটা শিখে রাখাই ভালো। যেহেতু তোমাদের সময় আছে, তোমাদের কিন্তু এটা নিয়ে প্র্যাকটিক্যালও আছে, তোমরা জাস্ট হচ্ছে গিয়ে হাতে যেভাবে শর্টকাটে হোক, যেভাবে হোক, জাস্ট বোঝার মতো করে আঁকলেই কিন্তু হবে। ঠিক আছে, আমি একটা কাজ করি, আজকে আমি তোমাদেরকে SW দিই, এই 5টা ধাপের ছবি। তোমার আধা ঘন্টা লাগায় ছবি আঁকতে হবে না, তুমি শর্টকাটে কিভাবে 5 মিনিটের ছবি আঁকতে পারো তুমি সেভাবে এঁকে দিবা। ঠিক আছে? কোর্স অবশ্যই কোর্স পরীক্ষা পর্যন্ত থাকবে। আচ্ছা, তারপরটা হচ্ছে কি মেটাফেজ ধাপ। এই ধাপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ধাপে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর মতো একটা গঠন তৈরি হয়ে গেছে, মাকু আকৃতির একটা গঠন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তো স্পিন্ডল যন্ত্রটা তো আমরা জানি, এটা তো বিষুবীয় অঞ্চল, আর এগুলোকে ক্রোমোজোমাল তন্তু বলে। আর প্রাণী কোষের ক্ষেত্রেও সেম, এইটাও হচ্ছে সেন্ট্রিওল থাকবে, এদেরও হচ্ছে গিয়ে তোমার সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমাল তন্তু, মানে হচ্ছে গিয়ে তোমার স্পিন্ডল তন্তুর সাথে অ্যাটাচ থাকবে। এখন মজার ব্যাপার হচ্ছে এই ধাপটাতে মূল কোন ঘটনাটা ঘটে? মূল ঘটনাটা ঘটছে এরা সবাই পাশাপাশি এসে থাকতে চায়, যে হ্যাঁ আমি ওর পাশে থাকবো, আমি ওর পাশে থাকবো, আমরা হচ্ছে কি একই ভাই বোন, তো এই কারণে হচ্ছে তারা একই সাথে পাশাপাশি ঘরে থাকতে চায়, নেইবার। ঠিক আছে, ওরা প্রত্যেকটা তোমার সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড সবাই বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। এবং যেহেতু বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, জায়গাগুলো দেখতে পাচ্ছে খুব চাপা চিপার পরও তারা জোর করে থাকবে। তো জোর করে থাকার জন্য কি হয়, তাদের তো জায়গা হচ্ছে না, তাদেরকে একটু খাটো দেখা যায়। ঠিক আছে, এই ধাপে ওদেরকে সর্বাধিক মোটা এবং খাটো দেখা যাবে। কেন দেখা যাবে? জায়গা নাই, তারা চাপাচাপি করে আছে এই কারণে। ঠিক আছে, তাহলে এই কয়টা পয়েন্ট আমরা মনে রাখবো। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, বাহু দুইটা মেরুমুখী হয়। মেরুমুখী মানে হচ্ছে যে বাহুগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা সেন্ট্রোমিয়ার হলে বাহু হচ্ছে এগুলা, এই বাহুগুলো হচ্ছে মেরুর দিকে মুখ করে থাকে, একটা দক্ষিণ মেরুর দিকে, একটা হচ্ছে উত্তর মেরুর দিকে মুখ করে থাকবে। সর্বাধিক মোটা এবং খাটো হয়। এটা দিয়ে অনেকবার প্রশ্ন আসে, মেডিকেলের প্রশ্ন পর্যন্ত আসে, যে সর্বাধিক মোটা এবং খাটো দেখা যায় ক্রোমোজোমকে কোন ধাপে? ঠিক আছে, মেটাফেজ ধাপে, দিয়ে মোটা। আচ্ছা, ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে, এখানে আসলে আকর্ষণ কমতে শুরু করে, কারণ এর পরের পর্যায়ে কি ভাঙন হবে, ভেঙে যাবে, তারা ভাই বোন একসাথে থাকবে না, ঝগড়াঝাটি হবে, জমি নিয়ে মারামারি লাগবে। আচ্ছা, তারপরে এখানে শেষের দিকে কি হবে? সেন্ট্রোমিয়ার বিভাজন হবে। বিভাজন, এই যে বললাম যে বিভাজন শুরু হয়ে যাবে, আকর্ষণ কমে যাওয়া মানে বিভাজন শুরু হয়ে গেছে, জমি আর থাকবে না, একই মানে জমি নিয়ে কারাকারি। তো তারপরে এই পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এই কয়টা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে মেটাফেজের জন্য। ঠিক আছে, এবং মেটাফেজের ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী দুটো কোষের ছবি আঁকবা, দুটোই সেম, শুধু প্রাণী কোষের ক্ষেত্রে গোল হবে চিত্রটা, আর হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে 4 কোণা করে মাঝখানে একটু দিলেই হবে, মানে মাঝখানে একটু যেরকম করে তোমার কি বলবো আমি এটাকে, ডায়মন্ডের মতো আকৃতি করে আঁকলেই হবে। ঠিক আছে, ওরা হচ্ছে শর্টকাটে ছবি আঁকতে পারে না, সমস্যা হচ্ছে এটা। আর অবশ্যই চিহ্নিত করবা। এরপরে আসা হচ্ছে অ্যানাফেজ ধাপে, যে অ্যানাফেজ ধাপে জমি নিয়ে ঝগড়াঝাটি, তারা এখন আলাদা হয়ে যাবে, যে যার জমির দিকে যাবে। এই সেন্ট্রোমিয়ারগুলো আলাদা হয়ে কিছু যাবে হচ্ছে কি তোমার উত্তর মেরুর দিকে, কিছু যাবে হচ্ছে তোমার দক্ষিণ মেরুর দিকে। অবশ্যই সেন্ট্রোমিয়ার আগে থাকবে, আর বাহুগুলো হচ্ছে মেরুর দিকে মুখ করে থাকবে, মানে মেরুমুখী থাকবে। ঠিক আছে, আচ্ছা
আর তারপরে হচ্ছে এই যে যে ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমগুলো হচ্ছে অপত্য ক্রোমোজোম। স্পিন্ডতন্তু তন্তু এই ধাপে আস্তে আস্তে বিলুপ্ত হওয়া স্টার্ট করবে, কিন্তু পুরোপুরি এখনো বিলুপ্ত হবে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে গিয়ে VLIJ, এই কয়টা আকৃতির ক্রোমোজোম দেখা যায়, ঠিক আছে? এই যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি, এই যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, বিপরীত মেরুর দিকে গমন করে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুতে অনুগামী হয়। VLIJ এই কয়টার নাম পড়তে হবে। কমেন্টে সবাই VLJI এগুলোর নাম লিখো, যে ভি আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়, জে আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়, ঠিক আছে? এটা একটু নামগুলো লেখো। আর হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো স্পিনোজাতের মেরু প্রান্তে অবস্থান করে, মানে মেরুর দিকে গিয়ে অবস্থান করবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্যগুলো, শর্টকাটে মনে রাখার উপায়। এরপর আমরা হচ্ছে শেষের ধাপে যাব, টেলোফেজ। তাড়াতাড়ি কমেন্টে আনসার দাও। এটা হচ্ছে একদম ঠোঁটের আগায় থাকবে, VLIJ এর নাম কি? প্রতি বছর দেখা যায় কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা MCQ থাকে যে আই আকৃতির ক্রোমোজোমের নাম কি, অথবা ছবি দিয়ে দিল, ছবি দিয়ে বলল কি যে এইটার, এই MCQ দিস আজকে দাও নাই, আচ্ছা এইটার হচ্ছে এই ছবিটা দিয়ে বললো যে এটা কোন আকৃতির ক্রোমোজোম, VLJI, রাইট। জান্নাতি ফাইজা, এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট বলি, মাইটোসিস পুরাটা, মিওসিস পুরাটা। এটা হচ্ছে এমন একটা অধ্যায়, যে অধ্যায়ে তোমার প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মানে তুমি কোনোটা বাদ দিতে পারবে না যদি এই অধ্যায়টা পড়ো, কারণ মাইটোসিসের প্রত্যেকটা ধাপই পড়তে হবে। তবে ধাপের মধ্যে তুমি যদি বলো সবচেয়ে বেশি প্রশ্ন আসছে মেটাফেজ আর অ্যানাফেজ থেকে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ মিম, তোমার অ্যান্সারটা আমি দেখছি। ইংলিশটাও তুমি দিতে পারো, ইংলিশেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এই যে দেখো যে দারুজ্জামান লিখছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, রাইট। তৃষার কমেন্ট একটু দেখাও তো ম্যাম, অধ্যায় 2 থেকে কি সব বোর্ডে সব বছরই এক সেট প্রশ্ন আসে? রাইট, আসে, কিন্তু ঢাকা বোর্ড 2024 ধোকা দিয়েছে, সেখান থেকে আসে নাই, মানে এবার আসে নাই, ফার্স্ট টাইম। আচ্ছা উপরে যাও, ঠিক আছে? এরকম ধোকা কোনো না কোনো বোর্ডে দিতে পারে, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, এরা হচ্ছে ধোকাবাজের একদম হচ্ছে গিয়ে লিডারে আছে, মানে একদম বস লেভেলে আছে। তো এদেরকে নিয়ে বিশ্বাস নাই, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড আর হচ্ছে ঢাকা বোর্ড। দেখি উপরে যাও, দাঁড়াও, হ্যাঁ জান্নাতির অ্যান্সার দিছি। তারপরে ম্যাম কোনটা SW দিবেন, আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। উপরে যাও, SW দিইনি, এখন দিব। আচ্ছা হ্যাঁ সাব্বির, লিগামেন্ট এবং টেন্ডনের মধ্যে পার্থক্য কই ছিল তুমি? অধ্যায় 9 তো পড়ানো শেষ, নিচে যাও। হ্যাঁ যশোর বোর্ড বেশি, ওইটাই আমি বলছি, যশোর বোর্ড বেশি। আচ্ছা তাহলে আশা করি সবার অ্যান্সার তোমরা দিয়ে দিছো, যে বি হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক, তারপরেটা এল হচ্ছে গিয়ে সাবমেটাসেন্ট্রিক, আর হচ্ছে জে হচ্ছে গিয়ে অ্যাক্টোসেন্ট্রিক, আর আই হচ্ছে গিয়ে টেলোসেন্ট্রিক। ভেরি 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 গুড। এখন তোমাদেরকে মনে রাখার জন্য বলি, সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকে আর এই যে ক্রোমাটিড যখন দুই পাশে থাকে, এটা দেখতে ভি এর মতো হয়, এটার আকৃতি এরকম হবে, ঠিক আছে? এল এর ক্ষেত্রে হচ্ছে একটা দিকে একটু থাকবে এরকম, আর একটা দিকে হচ্ছে আরেকটু লম্বা থাকবে, ঠিক আছে? এটা এল এর মতো হবে। আর যে হচ্ছে গিয়ে এক মাথায় জাস্ট একটু, মানে একটু থাকবে একটু, আর এক মাথায় হচ্ছে আরো বেশি লম্বা থাকে, এটা জে এর মতো হয়। আর আই হচ্ছে গিয়ে এক মাথায় পুরোটা থাকবে এরকম, এটাকে বলা হয় আই টেলোসেন্ট্রিক, ঠিক আছে? ছবিগুলো শিখে রাখবা। মেটাসেন্ট্রিক মানে মাঝখানে, সেন্ট্রিক বা সেন্টার, এটা হচ্ছে কি মাঝখানে বোঝায়, বা সেন্ট্রোমিয়ারকে নির্দেশ করছে, সেন্ট্রিক। আর মেটা মানে হচ্ছে মানে মাঝখানে, তাহলে ভি এর ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার থাকে মাঝখানে, এই জন্য তার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক মানে একটুখানি মাঝখানে, মানে পুরোপুরি মাঝখানে না, ঠিক আছে? অ্যাক্টোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক আলাদা, ওই দুটাকে মিলানো যায়। আচ্ছা এরপরে ওনার ক্লাসটা রেডি করতে থাকো। আচ্ছা তারপরে খেয়াল করো, টেলোফেজের ক্ষেত্রে জাস্ট 3টা বৈশিষ্ট্য। এখানে তোমার প্রোফেজের উল্টাটা হবে, প্রোফেজে যা যা ঘটছে তার উল্টাটা হবে, অর্থাৎ প্রোফেজে পানি
হ্রাসপাত পেত, এখানে হচ্ছে গিয়ে পানিটা বেড়ে যাবে, মানে পানি শোষণ হবে। তারপর হচ্ছে এখানে তোমার ক্রোমোজোম বা ক্রোমাটিড এগুলো কিছু থাকবে না, এগুলো আগের রূপে চলে আসবে, অর্থাৎ ক্রোমাটিনে চলে আসবে, ক্রোমাটিন তন্তুতে রূপান্তরিত হবে। আর তার আগে নিউক্লিয়াস ছিল না, মানে সরি নিউক্লিয়াস ছিল কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন ছিল না, নিউক্লিওলাস ছিল না, নিউক্লিওপ্লাজম ছিল না, এগুলো সব আস্তে আস্তে আবির্ভাব ঘটবে। এগুলো সব মানে প্রোফেজের উল্টা। শুধুমাত্র এখানে যে জিনিসটা তোমার এক্সট্রা যেটা হয় উদ্ভিদ কোষে, সেটা হচ্ছে এখানে কোষ প্লেট তৈরি হবে। ঠিক আছে, এখানে ছবিটা দেখো, এখানে মূলত এই জায়গাটাতে তোমার তো এখানে দুইটা কোষ তৈরি হয়ে গেছে, অলরেডি দুইটা কোষ তৈরি হয়ে গেছে, স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে যায়, আর এই যে নিউক্লিয়াসটা আগের মতো করে চলে আসে, আর এখানে তোমার বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট থাকে। এই কোষ প্লেট হচ্ছে পরবর্তীতে কোষ প্রাচীর তৈরি করে। তাহলে এইখানে তোমার যে কোষটা হচ্ছে, এখানে কোষ প্রাচীর সহই একটা কোষ তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, আর বাইরে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। ঠিক আছে, বাইরে এগুলো সাইটোপ্লাজম। তাহলে আমার এখানে নিউক্লিয়াসের বিভাজন শেষ, একটা নিউক্লিয়াস ভেঙে তোমার দুইটা নিউক্লিয়াস তৈরি করছে, অর্থাৎ দুইটা কোষ তৈরি করছে। এখন কোষ তৈরি করার জন্য শুধু নিউক্লিয়াস ভাঙলে হবে না, মানে নিউক্লিয়াস বিভাজন করলে হবে না, সাইটোপ্লাজমের বিভাজনও জরুরি। তো এই জায়গাটাতে কি হয়, এই জায়গাটাতে তোমার সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। তার মানে নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হবে, এই কোষটাকে আলাদা করার জন্য তোমার সাইটোপ্লাজমও দুই ভাগে ভাগ হয়ে যায়। এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়াটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তার মানে সাইটোকাইনেসিস একদম শেষের পর্যায়ে ঘটবে। ঠিক আছে, আগে নিউক্লিয়াসের বিভাজন, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন, নেসিস মানে হচ্ছে ভাঙা, সাইটো শব্দটা আসছে সাইটোপ্লাজম থেকে। সাইটোপ্লাজমের বিভাজন কে বলা হয়, দেখো তো আটকে গেছি নাকি? হ্যাঁ আমি তো আটকে গেছি। কি অবস্থা, আটকে গেছে, কোথা থেকে আটকে গেছে এখন? আসছে, আচ্ছা তোমার লাস্ট কতটুকু শুনছো? আমি তো জানিও না, আমি তো জানিও না কোথা থেকে শুনছো, দেখি। আচ্ছা হ্যাঁ, আমি আটকে গেছিলাম, এখন দেখো ক্লাসটা ঠিক আছে, এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছো, দেখো। হ্যাঁ আনিকা, এখন বলো তো কোথা থেকে তোমরা শোনা মিস করেছো, কোথা থেকে বলো। ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, ঠিক হয়েছে, ঠিক হয়েছে না? ঠিক হয়েছে, হ্যাঁ। একটু কষ্ট করে বলো যে কোথা থেকে তোমরা শুনতে পাও নাই, কোষ প্লেট পর্যন্ত, আহারে অনেকখানি বলে দিচ্ছি। আচ্ছা শোনো, কোষ প্লেট হচ্ছে যে এটার বিষুবীয় অঞ্চলে, মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এক্সট্রা ভাবে তোমার এই বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট তৈরি হয়, কিছু অঙ্গাণু মিলে, সাইটোপ্লাজমের ভিতরে কিছু অঙ্গাণু থাকে, সেগুলো মিলে ধীরে ধীরে এরকম কোষ প্লেট তৈরি করে। তো কোষ প্লেট হচ্ছে পরবর্তীতে কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে কি ঘটে, এখানে হচ্ছে প্রথমে তো তোমার নিউক্লিয়াসের বিভাজনটা ঘটলো, নিউক্লিয়াস যেটা ছিল সেটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়েছে, যে এইটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। এখন এগুলো তো তোমার একটা কোষে রূপান্তর হতে হবে, তাই না? কোষে রূপান্তরের জন্য, কোষের জন্য কি লাগবে? নিউক্লিয়াস তো মাস্ট লাগবে, তার সাথে তোমার সাইটোপ্লাজমও লাগবে। তার মানে এই কোষের ক্ষেত্রে তোমার সাইটোপ্লাজম লাগছে, এই কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম লাগছে। তো এই জায়গাটা কি হয়, সাধারণত এইটা যখন নিউক্লিয়াসটা এই পাশে চলে গেছে, তার মানে এটা পুরোটা একটা কোষে পরিণত হবে। এই কোষে পরিণত হওয়ার জন্য এই সাইটোপ্লাজমটাকে ভাগ হতে হয়, অর্থাৎ সাইটোপ্লাজমটাকেও বিভাজন হতে হবে। তো সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তো মাইটোসিস কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় হচ্ছে যেটা তোমার নিউক্লিয়াসের বিভাজন, আরেকটাকে বলা হয় তোমার সাইটোপ্লাজমের বিভাজন। ফার্স্টে নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার পরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। সাইটোপ্লাজমের, সাইটো থেকে শব্দটা আসছে, আর বিভাজন শব্দটা মানে হচ্ছে নেসিস। নেসিস মানে হচ্ছে বিভাজিত হওয়া বা বিভাজনটাকে বোঝায়, ভাগ হওয়াটাকে বোঝায়, ভাঙনটাকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে নিউক্লিয়াসের শেষে তোমার সাইটোপ্লাজম বিভাজন হয়ে দুইটা আলাদা আলাদা অপত্য কোষে পরিণত করবে। এখানে আমরা যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি সেটা মাতৃকোষের মতোই সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াসই হবে। ঠিক আছে, প্রোটোপ্লাজম লাগবে না, প্রোটোপ্লাজম আর হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম একই। মিম, ভেরি গুড, ওটাকে ক্যারিওকাইনেসিস বলে। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসকে বোঝায়, ক্যারিওকাইনেসিস অ্যান্ড সাইটোকাইনেসিস। আর প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম সেম জিনিস,
ঠিক আছে, আমি তোমাদেরকে বলি প্রোটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লির ভেতরে যে অর্ধস্বচ্ছ জেলির মতো অংশ থাকে সেটাকে তোমার প্রোটোপ্লাজম বলা হচ্ছে। প্রোটোপ্লাজমের সকল ধরনের অঙ্গাণু থাকবে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এভরিথিং। এখন তুমি যদি কোনো কোষ থেকে শুধু নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দাও, মানে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দাও, এখন প্রোটোপ্লাজমের যে অংশটা অলরেডি আছে সেটাকেই তোমার সাইটোপ্লাজম বলে। দ্যাট মিনস প্রোটোপ্লাজমে কোনো নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমে তোমার নিউক্লিয়াস থাকবে কিন্তু সাইটোপ্লাজমে কোনো নিউক্লিয়াস থাকবে না। প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে কি সাইটোপ্লাজম। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি ক্লাসটা এখনই শেষ করে দিব। আশাবু স্যারকে বলবেন প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিতে। প্লেলিস্টের লিঙ্ক অলরেডি দেওয়া আছে, ওটা আপডেট করতে হবে, আপডেট করে দিবেন স্যার, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, সারামণি পেটে র্যাট দৌড়াচ্ছে, আচ্ছা তাড়াতাড়ি খেয়ে দাও, এখন টানা ক্লাস হবে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দাও। আচ্ছা, পিডিএফ দেয়া হয়ে গেছে লামিয়া, পিডিএফ অলরেডি দেওয়া হয়ে গেছে, সব পিডিএফ দেওয়া হয়েছে, শুধু 1 নম্বর অধ্যায়ের একটা পিডিএফ বাকি। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এইচডব্লিউ হচ্ছে গিয়ে, যেহেতু তোমরা এগুলোর ছবি আসলে সেভাবে শিখো নাই, তো এখনই প্র্যাকটিসের সময় মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা পর্যায় আছে 5টা পর্যায়ের ছবি একটু আঁকবা, এবং 5টা পর্যায়ের ছবি আধা ঘন্টা 1 ঘন্টা বসে আঁকবা না। তুমি মনে করো পরীক্ষা দিতে বসছো, তোমাকে পরীক্ষায় আঁকতে হবে, তুমি সেভাবে আঁকো। আমি জানি তোমরা সবাই খুব সুন্দর আঁকছো, কিন্তু কিন্তু ওই যে পরীক্ষা যেহেতু তুমি দিবা, তুমি তো ওই আধা ঘন্টা বসে আঁকতে পারবা না। তুমি একটা টাইম নিবা যে 5 মিনিট বা 10 মিনিটে তুমি একটা পর্যায়ের ছবি আঁকবা, ঠিক আছে? উদ্ভিদ কোষের জন্য 5 মিনিট ধরো, প্রাণী কোষের জন্য 5 মিনিট ধরো, তাহলেই হবে। আমি ক্লাসটা এখনই শেষ করবো, কেউ আছে? হ্যাঁ, 5টা পর্যায়ের চিত্রটা আঁকবা, হ্যাঁ 5টা পর্যায়ের চিত্র আঁকবা, চিহ্নিত করে অবশ্যই আঁকবা, ঠিক আছে? যেহেতু হচ্ছে কি আজকে আমি পুরো, হ্যাঁ 5 মিনিটে, হ্যাঁ 5 মিনিটে শেষ করবা, কারণ তাহলে তোমাদের হাতের প্র্যাকটিসটা হবে, খুব দ্রুত আঁকা, খুব দ্রুত আঁকতে পারবা পরীক্ষায়, এই কারণে, ঠিক আছে? প্রাণী উদ্ভিদ কোষ উভয়ই সব কয়টি আঁকবো? হ্যাঁ তাথই, প্রাণী এবং উদ্ভিদ কোষ সব কয়টা আঁকবা। আর কেন আঁকাচ্ছি, কারণ তুমি যদি একজন প্রশ্ন করো না, যদি উদ্ভিদ কোষ নিয়ে প্রশ্ন দিয়েছে তখন তুমি কি করবা, তখন উদ্ভিদ কোষের চিত্রটা আঁকতে হবে, বা প্রাণী কোষের প্রশ্ন দিয়েছে তাহলে তোমার প্রাণী কোষের ছবিটা আঁকতে হবে, দুইটা একসাথে দেওয়ার দরকার নেই। 5টা হাফ আওয়ার লাগবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই টাইমটা দেখে নিবা, 5 থেকে 10 মিনিট, 10 মিনিটসের বেশি হবে না, ঠিক আছে? ওকে, আমি চিত্র আঁকতে পারি না, লামিয়া চিত্র আঁকতে পারে না। আচ্ছা, চিত্র আঁকতে না পারলে যে চিত্রগুলো অবশ্যই একটু শিখে রাখতে হবে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য, সেগুলো একটু শিখে রাখবা। এখান থেকে মেটাফেজ আর অ্যানাফেজটা ইম্পর্টেন্ট, এই দুটো অন্তত থাকবা। একটু যে দেখো তো, রাকিবুল একটা কমেন্ট দেখাচ্ছে, এই কমেন্টটা একটু দেখি তো, ওর কমেন্টটা পরে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ উপরে যাও। ম্যাম পুলিশ এসছে, কাকে ধরতে? জায়েদ স্যারকে নাকি? পুলিশ এসছে? না জায়েদ স্যার নাই। ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাইকে, ইনশাল্লাহ শুক্রবার আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রেজিস্টারগুলো জমা দিয়ে দিও, ঠিক আছে?